যেই স্টোরি শুনে মাঝখানে স্টোরির একটা পর্যায়ে আসলে সেন্সলেস হয়ে যায়। অনেকেই বলেন যদি আমি পেছনে ট্রাভেল করতে পারি তাহলে আমি আসলে সামনেও পারি। আমি 3 মাস 4 মাস 5 মাস পরে দেখা যায় পুরো রাতই আমি অনেক স্বপ্ন দেখি। আগামী 3 মাস 4 মাস আমার সঙ্গে কি ঘটবে সেই ভবিষ্যৎবাণী আমি পেয়ে যাই। কে মারা যাবে। আমি এখনো কিন্তু কোনো ঘরে একা থাকতে পারি না। যার গল্প শুনে আমরা ভয় পাই সে নিজে অনেক ভীতু। এই স্টোরিটা বললেই কেউ না কেউ অসুস্থ হয়ে যায়। এমন কখনো হয়েছে যে আপনি বাসার ভেতরে আছেন কিন্তু আপনার বাসাটা বাইরে থেকে তালা মেরে দেওয়া হয়েছে? এইরকম কোনোদিন হয় নাই আসলে, মানে আমার না এরকম কখনো হয়নি। এরকম হয় আমার হয়েছে ভাই, পরপর 3 আপনার দিন। হয়েছে? হ্যাঁ। কি বলেন আপনি এটা? হ্যাঁ, বরগুনার একটা জায়গা থেকে ঘোস্ট হান্টিং করে আমি বাসায় ফিরেছি। তার 3-4 দিন পরে, সেটাও দিনের বেলা সন্ধ্যার সময়টাতে আমি বাসায় একা থাকি। এটা 3 রুমের ফ্ল্যাট। আমি বাসায় অফিস থেকে গেলাম, গিয়ে দরজা বন্ধ করে আমি হচ্ছে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি। তো হঠাৎ করে বের হবো আর কি, সন্ধ্যার সময় চা খেতে বের হবো, খুলতে গেলাম দেখি যে দরজা খুলছে না। পরে আমি আমার বাড়িওয়ালিকে ফোন দিলাম যে আন্টি আমার বাসা তো খুলতেছে না, কী করবো? কয় তুমি কোথায়? ভিতরে। তালা মারছে কে? আমি আনতে যাই না। কয় চাবি তো আমার কাছেও নেই, একটাই চাবি আমি তোমায় দিয়ে রাখলাম। তাই আমি আন্টি একটা কাজ করি, চাবি ফেলাচ্ছি, আপনি আমাকে খুলেন। প্রায় আধা ঘন্টার মতো ভিতরে, একটু ভয় লাগছিল। ঠিক সন্ধ্যার পরপর টাইম, তখন আমি করলাম কি, জানালা দিয়ে চাবি ফেললাম। উনি আসলো, এসে তালাটা খুলে বললো যে তালা লাগলো কীভাবে? আমি বলছি আন্টি আমি তো বুঝতেছি না, হয়তো বা কোনো কারণে অটো হয়ে গেছে আর কি, বিষয়টা এরকম। সেদিন আমি এটা শেষ। পরের দিনও সেম, আমার সকালে ডিউটি ছিল। আমি 5:30 দিকে বাসায় গেলাম, গিয়ে একইভাবে গিয়ে যখন আপনার মোবাইল টিপতেছি, হঠাৎ করে আমি আবার চা খেতে বের হব, আবার দেখি যে আবার তালামার। তৃতীয় দিন যখন ঘটনার সেম একই টাইমে একই ঘটনা ঘটলো, তখন আমি ভয় পেয়ে যাই। তারপর আমি করছি সাথে সাথে ফেসবুকে লাইভে চলে আসছি। আমি বললাম যে গত 2 দিন যাবত আমার বাসায় এই হচ্ছিলো। আমি আমার কলিগদেরকে বলছি, কেউ বিশ্বাস করে না। এই দেখেন আমার বাসায় তালা মারা, আমি এখন চাবিটা ফালাবো এবং আমার বাড়িওয়ালি এসে আমাকে বের করবে। হ্যাঁ, পরে বাড়িওয়ালি আসলো, এসে আবার উদ্ধার করলো। পরে আমি বললাম যে আন্টি এখনই আমাকে মনে হচ্ছে ব্যাপারটা সিরিয়াস, আপনি মিস্ত্রি দেখেন আর আমি একটু হুজুর ডেকে ঘরটা বন্ধ করাই, আমার কাছে মনে হচ্ছে কিছু একটা ঝামেলা। এবং একই সময় একই টাইমে পরে হুজুর ডেকে এনে আমি পুরো বাসাটা আপনার কি বন্ধ করিয়েছি। আরেকটা বিষয় শেয়ার করি, আপনি শুরুতে একটা গল্প বলছিলেন না যে একটা লোক এসে আপনাকে দেখে বলে দিচ্ছিল যে ভাই ওই ভূতের গলির এই গল্পটা মনে হতো আপনি বলবেন, হ্যান তেন ব্লা ব্লা। আপনার কাছে কি মনে হয় যে মানুষের পক্ষে অ্যাডভান্স ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলা সম্ভব? আমি আপনি কি এই ধরনের কেস পেয়েছেন? মানে আমি এটা বুঝি না, মানে আমি কোথায় যেন পড়েছিলাম যে মানুষের জীবনটা আসলে এরকম একটা সরল রেখার মতো। তো আমরা হয়তো এখান থেকে আমাদের জার্নি শুরু করেছি, তাই না? আমরা হাঁটছি। এখন ধরেন যে আমি আমার জীবনের এই জায়গায় আছি, ঠিক আছে? আমি তো আমার জীবনের এই পেছনটাতে সব কিছু জানি, তার মানে আমি পেছনে ট্রাভেল করতে পারি, রাইট? আমি তো ট্রাভেল করছি, আমরা অতীতে ট্রাভেল করছি। অনেকেই বলেন যদি আমি পেছনে ট্রাভেল করতে পারি তাহলে আমি আসলে সামনেও পারি। কিভাবে আমি বলি, আপনি অনেক সম্ভাবনার কথা বলেন, মিলে যায়, আপনি তো খেয়ালও করেন না। আপনি বলেন যে এই বৃষ্টি আসবে, হয়তো লক্ষণ আছে, কিন্তু আপনার এই ভবিষ্যৎবাণীটা কিন্তু মিলে গেল, মানে লক্ষণ মিলিয়েই তো আপনি বললেন। বা আপনি বলেন যে না আমার মনে হচ্ছে না, ওর যে অবস্থা দেখতেছি এবার রেজাল্ট খুব হবে। যে কোনো বিষয়ে আপনি অনেক ভবিষ্যৎ চিন্তা করেন যে কালকে আমি এইটা, আমার মনে হচ্ছে কালকে এইটা হবে। অনেক সময় হয়তো কোনো আলামত ছাড়াও আপনি বলে ফেলেন, যার জন্য অনেকে বিশ্বাস করে যে হয়তো আমরা ঠিক যেভাবে পেছনে ট্রাভেল করতে পারি, হয়তো আমরা সামনের দিকেও ট্রাভেল করতে পারি। আপনি তো স্বপ্ন দেখেন নিয়মিত, আমরা মানুষ ঘুমালে তো স্বপ্ন দেখি। এমন হয় না যে আপনি যেটা স্বপ্ন দেখেছেন সেটা বাস্তব হয়েছে? এমন কি কখনো হয়েছে আপনার লাইফে? আমার জীবনে এরকম হয় নাই এখনো পর্যন্ত। না না না, এখন আচ্ছা, এই জায়গায় আমার সঙ্গে ব্যতিক্রম আছে। সেটা হচ্ছে যে আমি ঘুমালে নিয়মিত স্বপ্ন দেখি না ছোটবেলা থেকে। আমি 3 মাস 4 মাস 5 মাস পরে দেখা যায় পুরো রাতই আমি অনেক স্বপ্ন দেখি এবং আগামী 3 মাস 4 মাস আমার সঙ্গে কি ঘটবে সেই ভবিষ্যৎবাণী আমি পেয়ে যাই। কে মারা যাবে বা হয়তোবা ব্যক্তিটা, হ্যাঁ ব্যক্তিটা স্পষ্টভাবে জানতে পারি না, কিন্তু আমি জানতে পারি যে পেরে যাই যে ধরুন আগামী কয়েকদিনের মধ্যে আমার কিছু আত্মীয়স্বজন মারা যাবে। এরকম অনেক ঘটনা আমি জেনে যাই। মানে আমি উল্টা ট্রমাটাইজ হয়ে যেতাম। এরপর থেকে হুজুরকে বলে টলে হুজুর কিছু দোয়া টোয়া দিল, ওরপর থেকে আমি আমার স্বপ্ন দেখাটা বন্ধ করেছি। তাও এখনো মাঝে মধ্যে দেখি, কিন্তু ওই স্বপ্নটা আমার কাছে একটা হচ্ছে কি বলবো এটাকে, ওয়ান কাইন্ড অফ আতঙ্ক। হ্যাঁ, এরকম আমার সাথে এবং আমি একটা কোশ্চেন না করে পারলাম না। তার মানে তো এটা হচ্ছে যখন ওই সত্যি ঘটনাটা ঘটে তখন নিশ্চয়ই আপনার মধ্যে এক ধরনের, কখন এরকম হচ্ছে আপনার এক ধরনের গিল্টি ফিলিং হয়? গিল্টি ফিলিং না, কিন্তু ছোট থেকে এগুলা হয়ে আসাতে এখন আর সেভাবে প্রকাশ করি না। আজকে আপনাকে কাছে পাওয়াতে গল্পগুলো আমি অনেকভাবে প্রকাশ করলাম। আপনার কাছে চলে আসি, ভূত থেকে একটু শুধু রাসেল ভাইয়ের কাছে চলে আসি। আর যে রাসেলের ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই যে আর যে রাসেল ভাইয়ের ক্যারিয়ারটা কিভাবে শুরু হয়েছিল একদম শুরুতে?
আমি আসলে সত্যি কথা বলতে আমি যখন রেডিওতে জয়েন করি সেটা খুব আকস্মিক একটা ঘটনা ছিল। আমি আসলে অ্যাডভার্টাইজিংয়ের মানুষ। আমার ক্যারিয়ার শুরু হয়েছিল আসলে টেলিভিশন থেকেই। আচ্ছা আচ্ছা। আমি হঠাৎ করেই একদিন একটা আমি ভয়েস আর্টিস্ট ছিলাম। তো আমি একটা ভয়েস দিতে গিয়েছিলাম স্টুডিওতে। ওই ভয়েস শুনে, বিজ্ঞাপনের ওই ভয়েস শুনেই প্রথমে আমাকে বলে যে আমি আসলে ইন্টারেস্টেড কিনা রেডিওর ব্যাপারে। অ্যান্ড ওই সময় আমি শুরু করলাম একটা মর্নিং শো দিয়ে। খুবই জনপ্রিয় মর্নিং শো ছিল, তখন মর্নিং শো দিয়ে শুরু করলাম। এবং তারপরের স্টোরি তো আমি বললামই যে আমি আস্তে 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 কীভাবে আমার কাছে মনে হলো, আমি ভয় পেতে শুরু করলাম এবং আমার মনে হলো যে আমি আসলে এরকম একটা শো শুরু করি। কিন্তু রেডিওতে আমার সবসময়ই আসলে জার্নিটা মানে খুব অল্প সময়ের জন্য আমি পরিপূর্ণভাবে রেডিওতে ছিলাম 2023 পর্যন্তই। তারপরেও আমার আসলে অ্যাডভার্টাইজিং নিয়েই বেশি কাজ করা হয়েছে। 2024-এ এসে আমার মনে হলো সব কিছু বাদ আসি, আমরা হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল এইটাকে আমরা কিছু একটা করি, মানে এইখানেই আমরা সিরিয়াসলি আমাদের শোগুলো শুরু করি। আমি শুরু করলাম এবং 2025-এই আমরা 1 মিলিয়ন হিট করলাম। 2026-এ এসে আমরা 2 মিলিয়ন হিট করলাম এবং তখন আমরা প্রথমবারের মতন চিন্তা করলাম যে আমাদের নিজেদের একটা ফোরাম প্রয়োজন, যে ফোরামে আসলে আমাদের মতন আরও অন্য সব কন্টেন্ট ক্রিয়েটাররাও জায়গা করে নেবে। গল্পগুলো তো মানুষ অনেক শুনে। হ্যাঁ, মানে আমাদের সত্যি কথা বলতে কি অ্যাভারেজে তো মানুষ ইউটিউবের যে কোনো কিছু 7 থেকে 8 মিনিট পর্যন্ত শোনে, আমাদের 30 মিনিটের বেশি শোনে। 30 মিনিট তো অ্যাভারেজ টাইম। প্রতিদিন আমাদের চ্যানেলটা স্ট্রিম করে 2 লক্ষ ঘন্টা। 2 লক্ষ ঘন্টা। 2 লক্ষ ঘন্টা। সো আপনি আমাকে ওই যে আমরা শোয়ের আগেও আলোচনা করছিলাম যে ঘুমের আগে মানুষ মানে কন্টেন্ট শোনে। হ্যাঁ, মানে এইটা আসলে হয়েছে কি যে এই যে একটা ট্রাভেল মানুষের যে এই যে ভয়ের মানে এই যে মানুষের আমার কাছে মনে হয় যে অনেক দিনের অভ্যাস এটা, যে গল্প শুনতে শুনতে বা আমরা তো ঘটনা শোনাই, এটা শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়া। এটা কিন্তু আমাদের সেই ছোটোবেলার অভ্যাস। যখন সেই সুযোগটা তৈরি হয়েছে তখন কেন না? এই যে মানুষের মধ্যে একটা ভৌতিক ব্যাপার জাগ্রত করার ব্যাপারটা, ফিলটা এনে দেওয়া, এটা কিন্তু রাসেল ভাই আমার কাছে মনে হয় যেন টাফ একটা ব্যাপার। একটা মানুষকে গল্প বলা বাট সেটা ফিলের মধ্যে নিয়ে যাওয়া, সেটা কিন্তু আপনি পেরেছেন। মানে কিন্তু এখানে আমার মানে কৃতিত্ব যদি বলতে চান, আমি কিন্তু খালি স্টোরিগুলোকে কালেক্ট করে নিয়ে এসেই মানুষের সামনে দিয়েছি, তাই না? মানে যারা আমার সাথে স্টোরি শেয়ার করেছেন, হয়তো আমি মানে ভালো স্টোরি কালেক্ট করেছি, ওটা ডিফারেন্ট একটা স্টোরি, বাট যাদের সাথে স্টোরিগুলো ঘটেছে তারাই কিন্তু আসলে আপনাকে আকর্ষণ করছেন তাদের স্টোরি দিয়ে। আজকে যদি আমি বলি যে আমি মানে মানে একজন আমাকে স্টোরি পাঠিয়েছেন, একটা স্টোরি, এবং সেই স্টোরিটা খুবই যে কোনো লেভেলের আর কি, যে রাস্তায় কুকুর দাঁড়িয়েছিল, ঘেউ ঘেউ করছিল, আমি পিছনে তাকালাম, মনে করলাম জিন, কাছে গিয়ে দেখলাম আসলেই জিন, এরকম টাইপের কোনো স্টোরি যদি পাঠায়, আমি যদি পড়ে দেই, মানুষ কিন্তু পছন্দ করবেন না। তার মানে এর পেছনে যে মানুষগুলো, যে ঘটনাগুলো ঘটছে, যারা এখানে পার্টিসিপেট করছেন, আমি মনে করি তারাই হচ্ছে সুপারস্টার। মানে আমি তো শুধুমাত্র আপনার মতোই, আমি শুধুমাত্র একটা শোয়ের হোস্ট, কিন্তু যুগের পর যুগ ধরে আমি শুধুমাত্র এই শোটাকে হোস্ট করছি। কিন্তু যারা এখানে পার্টিসিপেট করছেন তাদের কথা একবার চিন্তা করেন, মানে কেউ একবার ভাবে নাই। আমি আপনাদের এই সময়ের গল্পের মাধ্যমেই বলতে চাই যে আপনি যদি এটাকে একটা লিটারেচার ভাবেন, এটা একটা ভ্যালু আছে। এই যে স্টোরিগুলো, এগুলো যে লিখে পাঠাচ্ছে, এই মানুষগুলো হয়তো শুধুমাত্র স্কুলে রচনা লিখতে হয়েছে, ফেসবুক আসার পরে ছোটো ছোটো স্টেটাস লিখেছেন, কিন্তু আজকে তারা এই যে এত সুন্দরভাবে চমৎকারভাবে গুছিয়ে তার জীবনের ঘটনাগুলো উপস্থাপন করতে পারছেন, এটা তো একটা ভ্যালু থাকা দরকার। এগুলোকে আর্কাইভ করা উচিত, এগুলো বই আকারে বাইরে যাওয়া উচিত, কারণ এই পরিমাণ এটা তো আমাদের ফোকলোরের পার্ট, তাই না? মানে আমাদের এই লেখাগুলো সংরক্ষিত হওয়া উচিত, এটা আমাদের সাহিত্যের অংশ হওয়া উচিত। এই মানুষগুলোকে আমাদের রিকগনাইজ করা উচিত, সম্মানিত করা উচিত, কারণ এরা আমাদের সাহিত্যে একটা বিরাট ভূমিকা পালন করছে। কিন্তু মানে সত্যিই তাই, একটা মানে একজন স্টোরি টেলার, সে একটা বাচিক শিল্পীও তো আসলে, সে তো স্টোরি বলছে, সুন্দর করে গুছিয়ে বলতে পারছে বলেই তো মানুষ শুনছে। সো মানে আমার কাছে মনে হয় যে এটা একটা এই 2010 থেকে শুরু করে এখন পর্যন্ত এরকম অসংখ্য মানুষ তৈরি হয়েছে। আমরা কিছু বই বেরও করেছিলাম আমাদের উদ্যোগে, কিন্তু আমার মনে হয় যে সবারই এই জায়গায় এগিয়ে এসে এটাকে আমাদের সাহিত্যের অংশ করা উচিত, ফোকলোরের অংশ করা উচিত, আমাদের সংস্কৃতির অংশ করা উচিত। সেক্ষেত্রে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা আপনি ফিউচার প্ল্যানিং কি করছেন? ওই যে আমি বললাম যে আমাদের যে ওয়েবসাইটটা আমরা খুলেছি, মানে অন্য ভুবনের কথা বলছি আমি, সেখানে আমি এই মানুষগুলোকে তো এক করতে চাই, তাদের বই প্রকাশ করতে চাই। মানে তাদের বই হয়তো আমি হয়তো প্রিন্ট করতে পারবো না, কারণ আমাদের হয়তো সেই ক্ষমতা বা সামর্থ্য নাই,
ইবুকই হলো, আমি তারপরে চাই যে এটা এটা সবার কাছে পৌঁছে দিতে। আমি চাই যে এইখানে নতুন যে স্টোরি টেলার সে যদি স্বপ্ন দেখে যে আমারও একদিন একটা শো হবে, তাকে একটা জায়গা করে দিতে। মানে একটা জিনিস কি যে আমরা এই জিনিসটা কতটুকু বুঝি আমি জানি না, একটা ইন্ডাস্ট্রি যখন বড় হয় না তখন সবাই ভালো করে, সবাই বেনিফিটেড হয়। একটা ইন্ডাস্ট্রিতে যখন বিভাজন তৈরি হয় তখন সেই ইন্ডাস্ট্রি আর দাঁড়াতে পারে না। মানে আপনি দেখবেন যে একসাথে আমি বলবো 12টা চ্যানেল আসা ভালো, কম্পিটিশন বাড়ে, কাজের মান বাড়ে। মানে আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রি বড় হলে না প্রফেশনালিজম বাড়ে, এবং যে সমস্ত মানুষ সামনে এবং পেছনে কাজ করেন তাদেরও মূল্যায়ন করা হয়, তাদের নিয়ে টানাটানি পড়ে যায় যে আমরা ভালো করতে চাই, আমরা ভালো করতে চাই। আমি এই ইন্ডাস্ট্রিটাকে আসলে বড় করতে চাই, কারণ হরর ইন্ডাস্ট্রি তো আসলে কখনোই মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রির মতন আপনি দেখেননি। মানে এটা তো মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রি না। এখানে যে প্রচুর পরিমাণের স্পন্সর পাওয়া যায়, প্রচুর পরিমাণের মানে আমরাই মেইন স্ট্রিম, এরকম ব্যাপার তো না আসলে। আমার কাছে মনে হয় যে এই ইন্ডাস্ট্রিটা বড় হলে হয়তো একদিন সেই ক্ষেত্রটাও তৈরি হবে। আমি জানি না যে আমি দেখে যেতে পারবো কিনা, বাট আমাদের পরের প্রজন্ম তারা হয়তো এই জায়গাটা নিয়ে কাজ করতে পারবে। আমার কাছে তাই মনে রাসেল হয়। ভাই, আমার এখন একটু ফ্যামিলি একটা প্রশ্ন করতে চাই, এই যে আপনি এসব নিয়ে কাজ করছেন, ফ্যামিলি থেকে বাধা আসে না বা ওনারা ভয় পায় না আপনাকে নিয়ে? ব্যাপারটা হচ্ছে যে আমার ফ্যামিলি আমাকে মনে হয় যে সবচেয়ে বেশি সাপোর্ট করে। আপনি চিন্তা করেন যে আমার শো তো লাইভ শো, একটা দীর্ঘ সময় পর্যন্ত এটা পুরোপুরি রেডিওতে লাইভ ছিল। তারপরে আমি এই লাইভ শো করতে গিয়ে এটা হতো কবে? শুক্রবারে। শুক্রবার আমরা কি করি? শুক্রবারে ছুটির দিন, বাকি 7 দিন তো অফিসই করতে হয়। শুক্রবারটা ছুটির দিন, তার মানে সবাই, ফ্যামিলির সবাই কোথাও ঘুরতে যাবে, কোনো আত্মীয় স্বজনের দাওয়াতে যাবে, কোনো বিয়ের অনুষ্ঠান, এগুলো আমাকে খুবই বুঝে শুনেই না করতে হয়েছে। এবং আমি কোনো ধরনের কোনো ফ্যামিলি ইভেন্টে পার্টিসিপেট করতে পারিনি, কোথাও ঘুরতে যেতে পারিনি। যদি শুক্রবার মাঝখানে পড়ে তাহলে আমার বিপদ হয়ে যেত, আমি কোথাও ঘুরতে যেতে পারিনি। আমি কখনো পর্যন্ত মানে কখনো শুক্রবারে ম্যাক্সিমাম দিনই আমি বাসায় এসে ঘুমোতে পারিনি। যেদিন কিনা সবাই মনে করে ছুটির দিন একটু দেরি করে ঘুমাবো, আস্তে আস্তে ঘুমিয়ে যাই গল্প করতে করতে। এই সমস্ত জিনিস তো আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার বাচ্চা, তারা তো মিস করেছে আসলে। এটা তো একটা বিরাট ব্যাপার, কিন্তু তারা কখনো না করেনি। তারা মনে করেছে যে মানে তারাও এটার অংশ হয়ে উঠেছে। ইভেন মানে এখনো পর্যন্ত আমার মেয়ে আমার শো নিয়ে আগ্রহ প্রকাশ করে। আমার বাচ্চার বয়স মাত্র 5, ও আমার সাথে বসে থাকে এবং ও মাঝে মাঝে অ্যাক্টিং করে যে আমিও শো করি, এরকম ধরনের। আমার ওয়াইফ সে সব সময় মানে আমার অনেক কিছুই যে ম্যানেজ করে দেওয়ার যে ব্যাপারটা, মানে স্টোরি কালেকশন থেকে শুরু করে আমাদের যে টিম, সেই টিমের অনেক অংশ, অনেক অনেক কাজ তাকে করতে হয়। সো সবাই মিলে সাপোর্ট করার কারণেই আমি আসলে কাজটা করতে পারছি, না হলে এটা আসলে অসম্ভব ছিল আমার জন্য। আমাকে অনেকে বলে যে এসব নিয়ে কাজ করা ভালো না, যে কোনো সময় তুমি মারা যেতে পারো বা কিছু একটা ঘটে যেতে পারে। আপনার কাছে কখনো এই ধরনের আতঙ্ক বা এই ধরনের কিছু মনে হয় না যে আমি যে এসব নিয়ে এত গভীরে গিয়ে কাজ করি, হয়তো বা আমার মৃত্যু ভয় হয় বা আমারও একটা মৃত্যু ঝুঁকি তৈরি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে কি যে ওই জন্য আমি গভীরে যাওয়ার চেষ্টা করিনি কখনো। মানে আমি যেটা করেছি সেটা যে আমি বললাম না যে আমি হন্টেড প্লেস কোনো সময় ভিজিট করি নাই। আচ্ছা, যখন আমার টিম নিয়েও গেছি আমি 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 আগেই বলেছি ভাই আমি কিন্তু যেতে পারবো না, কারণ আমার প্রচণ্ড ভয়। মানে আমার প্রচণ্ড ভয়, মানে কি আমি বিশ্বাস করি যে ওইখানে গেলে আমার আসলে মানে খুব খারাপ একটা অবস্থা হয়ে যাবে। মানে আমি ওখান থেকে আসলে মানে তখন কাজের চাইতে অকাজ হবে বেশি, মানে আমাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে যাবে। তো আমি এটা করিনি। আমি যতটুকু কাজ করছি এটা পুরোপুরি একটা উপস্থাপক বা হোস্টের যতটুকু দায়িত্ব, মানুষের সাথে মানুষের স্টোরিগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। গল্পটা আমি এটা নিয়ে কোনোদিন ঘাটতে চাই না আসলে, কিন্তু অনেকেই আছেন গভীরে জানে এবং আমি তাদেরকে স্যালুট করি, তারা আসলে এটা নিয়ে ইনভেস্টিগেট করেন, এটা নিয়ে ভাবেন। আমি মনে করেছি যে আমার ওইটা দায়িত্ব না আসলে। আমার দায়িত্বটা হচ্ছে শুধুমাত্র আপনার স্টোরিটা ওনার কাছে পৌঁছে দেওয়া বা ওনার স্টোরিটা আপনার কাছে পৌঁছে দেওয়া। তার মানে হচ্ছে যার গল্প শুনে আমরা ভয় পাই সে নিজে অনেক ভীতু। আমি প্রচণ্ড রকমের ভীতু। এই যে আপনার টিমের কথা বলছিলেন যে একটা টিম নিয়ে তো আমি সবসময় কাজ করতাম, আমি অথবা হোস্ট হিসেবে ছিলাম, বাট সেই টিম ভেতরে যেত, তারা গবেষণা করে আসতো। ওই টিমের কখনো কারো এই ধরনের কিছু কি পেয়েছেন যে তারা এই কাজ করতে গিয়ে কোনো ঘটনার সম্মুখীন হয়েছে? মানে কি এই কাজ করতে গিয়ে হয় নাই, কিন্তু আমাদের টিমের মধ্যে যারা আছেন, আমাদের একটা মানে কি বলবো যে আমাদের তো একটা মডারেটর টিম আছে, আমাদের হচ্ছে যে হান্ট দ্য হন্টেড এই টাইপের প্রোগ্রাম করতে তারা যেত এক সময়ে।
এখন যে আমাদের সবাই হচ্ছে আসলে এখন আমাদের টিমের পার্ট, আমরা সবাই একসাথে কাজ করি, তারা বিভিন্ন জায়গায় যায়। হ্যাঁ, আমি শুনেছি যে কাজ করতে গিয়ে না, তাদের ব্যক্তিগত জীবনে ঘটনা সংগ্রহ করতে গিয়ে অনেক সময় সমস্যা হয়েছে, ইনভেস্টিগেট করতে গিয়ে না, কিন্তু সংগ্রহ করতে গিয়ে তাদের নিজেদের জীবনে অনেক প্রবলেম হয়েছে। এবং আমি তো মানে দু একজনকে আপনারা অনেকেই চেনেন, তারা হচ্ছে আসলে স্টোরি বলতে বলতেই তাদের জীবনে অনেক ধরনের প্রবলেম তারা ফেস করেছেন। এবং আমি মানে ওইটা দেখে আরও বেশি ভয় পেয়ে গেছি। আমার কাছে মনে হয়েছে যে না, এবং আমি কি বলবো যে আমি যখন শুরু করেছিলাম তখনই তো মানে আপনারা সবাই ভৌত স্ট্রিটের কথা শুনেছেন। ভৌত স্ট্রিটের সাথে কত কিছু হলো না, মানে ওদের ড্রাইভ করলো, পাওয়া গেল না, সব কিছু মানে চলে গেল, এরকম ধরনের ঘটনা তো আমি আমার চোখের সামনে দেখেছি। শুরু থেকে আমি জানতাম, এবং শুরু থেকে জানতাম বলেই, ডে ওয়ান থেকে আমি জানতাম বলেই আমি এখান থেকে সবসময় একটা নিরাপদ দূরত্ব বুঝিয়ে রেখেছি। শুটিংয়ের সময়, শুটিং চলাকালীন সময় বা লাইভ চলাকালীন সময় কি কিছু ঘটেছে কখনো? আমাদের স্টুডিওর একটা ঘটনা যেটা খুব ওই সময় ভাইরাল হয়েছিল, খুবই মানে ভালো একটা ইনস্ট্রুমেন্টই একেবারে অকেজো হয়ে গেছিলো, এবং হঠাৎ করে শো আমাদের বন্ধ হয়ে গেছিলো। এটা একবার হয়েছিল, কিন্তু এটার পেছনে কোনো অলৌকিক কারণ আছে কিনা বা ব্যাখ্যা আছে কিনা, কারণ ইলেকট্রনিক ডিভাইস তো এটা যে কোনো সময় নষ্ট হতে পারে। সবাই যেহেতু আমাদের শো ওই সময় আসলে চলতে হচ্ছে আপনার মানে শোয়ের একটা ক্যামেরাতে সবসময় এটা রেকর্ড হতো, সো ওইটা আসলে ইট ওয়েন্ট ভাইরাল। বাট আমি একেবারেই শিওর না, আমাকে যদি জিজ্ঞেস করে আমি বলতে পারবো না আসলে এটার অ্যাকচুয়াল রিজন কি, কারণ আমি এটা জানি না। মানে এখানে এটার অবজারভার হচ্ছে আমি, সো আমার আসলে এখানে বলার কিছু নাই। কিন্তু আপনি যদি এটা অবজার্ভ হতেন, আমি আপনাকে প্রশ্ন করতাম কেন বলছেন, কেন, তখন আমি বলতে পারতাম যে না উনি বলেছেন এবং এটা আসলেই সত্যি ঘটেছে, এটা প্যারানর্মাল। কিন্তু আমি অবজারভার, আমি আসলে জানি না কেন ঘটেছে। যাই হোক ভাই, অনেক গল্প করেছি, এখন বলতে চাই যে রাসেল ভাইকে অনেক মানুষ ভালোবাসে। অনেক মানুষ এই রাসেল ভাইয়ের কণ্ঠের পাগল, তার কণ্ঠে গল্প শুনে ঘুমাতে পছন্দ করে। সে ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে সুন্দর করে একটু বলতে পারে। আমার আসলে দর্শকের সাথে একটা কথাই বলার আছে, সেটা হচ্ছে যে অনেকেই বলেন যে জার্নিটা খুব কঠিন ছিল, খুব স্ট্রাগল করতে হয়েছে। আমার কখনো কোনো স্ট্রাগল করতে হয়নি, এটা শুধুমাত্র আপনাদের জন্য, কারণ আপনারা ডে ওয়ান থেকেই আমার সাথে ছিলেন, আমার কাছে ছিলেন, আমার পাশে ছিলেন, এবং এখনও পর্যন্ত একইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। যখন যে প্ল্যাটফর্মে আমি কাজ করেছি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। আর আমার কাছে আসলে মানে ওই রকম ধরনের কোনো স্টোরি নাই, কিন্তু আমি যদি জিজ্ঞেস করেন যে এখন পর্যন্ত শোনা সবচাইতে অবাক করা ঘটনা বা বিস্ময় করা ঘটনা আপনার জীবনের কোনটি, একটা স্টোরি আমি শুনেছিলাম অনেক আগে। সেই স্টোরিটা এরকম ছিল যে যেই স্টোরি শোনে, যারা স্টোরি শোনে তাদের মধ্যেই সবাই অসুস্থ হয়ে যায়, মানে যেই শোনে সেই অসুস্থ হয়ে যায়, মাঝখানে স্টোরির একটা পর্যায়ে আসলে সেন্সলেস হয়ে যায়। তো এই স্টোরিটা তখন যিনি বলেন তিনি চিন্তা করলেন, তিনি একজন শিক্ষক ছিলেন, তিনি ভাবলেন যে আসলে একা বলি তো ভয় পেয়ে হয়তো এরকম হয়, আমি এটা আমার ক্লাসরুমে একদিন বলে দেখি কি হয়। তো ক্লাসরুমে স্টোরিটা বলা হয়, এবং ওইখানে উনি দেখেন হঠাৎ করে একটি মেয়ে সেন্সলেস হয়ে পড়ে গেল। আমি যিনি স্টোরি বলেন তাকে জিজ্ঞেস করেছিলাম স্টোরিটা কি। উনি বলেছিলেন এই স্টোরিটা তারপর থেকে বলা বন্ধ, কারণ এই স্টোরিটা বললেই কেউ না কেউ অসুস্থ হয়ে যায়। মানে একটা স্টোরি একটা মানুষের জীবনে যে একটা ইম্প্যাক্ট সৃষ্টি করতে পারে, এবং একটা স্টোরি শুনে কোনো মানুষ সেন্সলেস হয়ে যেতে পারে, এটা না আমি স্টোরিটা জানি না, কিন্তু আমার ওই স্টোরিটা জানার খুব ইচ্ছা ছিল যে আসলে স্টোরিটা কি। মানে আমার জীবনে এই একটা স্টোরি আমি শুনতে গিয়েও শুনতে পারিনি। ভালো থাকবেন আপনারা সবাই। যাই রাসেল ভাই, আপনার সঙ্গে অনেক আড্ডা দিয়েছি, গল্প করেছি, ভূতের গল্প বা আমরা যে গল্পগুলো শুনে অভ্যস্ত, ভালো লেগেছে, ভয় পেয়েছি। ভালো থাকবেন আপনি, আপনিও ভালো থাকবেন, এবং সবসময় আমাদেরকে এভাবে গল্প শুনিয়ে ঘুম পাড়ানোর ব্যবস্থা করবেন, যেন আমরা গল্প শুনতে শুনতেই ঘুমাতে পারি আপনার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ধন্যবাদ, যারা ক্যামেরার পেছনে ছিলেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা আমার এবং শ্রদ্ধা। দর্শক, কথা বলছিলাম রাসেল ভাইয়ের সঙ্গে, আর যে রাসেল, ভূত এফএমের রাসেল কিংবা ভূত.com-এর রাসেল, যেই নামেই চিনি না কেন, আমাদের খুব প্রিয় একজন মানুষ। গল্প শুনছিলাম, জানি না কতটা প্রশ্ন করতে পেরেছি এবং আপনাদের মনের প্রশ্নগুলো বের করতে পেরেছি, উত্তরগুলো। আশা করি ভালো লেগেছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।